আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভক্ত এবং ভক্তির মেলবন্ধনের পবিত্র স্থান তারাপীঠে। পশ্চিমবঙ্গের বীরভূমের এই তারাপীঠ একটা মন্দির ছাড়াও তন্ত্র সাধনার অলৌকিক কেন্দ্র। লোকবিশ্বাসে এখানে এমন কিছু শক্তি আছে যেটা রোগমুক্তি এবং মনোবাসনা পূরণ করতে পারে। এখানে জড়িয়ে রয়েছে সাধক বামাখ্যাপা, তারা মায়ের সাথে তন্ত্র সাধনা এবং বামাখ্যাপার মহাশ্মশানের ইতিহাস, যেখানে বিরাজ করছে কোটি কোটি মানুষের অলৌকিক বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি। আজকের তারাপীঠ ভ্রমণে ট্রেন জার্নি করে শর্টকাট রাস্তায় মন্দিরের সামনে পৌঁছানো, সঙ্গে একটা বাজেট ফ্রেন্ডলি মন্দিরের সামনে ভালো হোটেলের সন্ধান, তারাপীঠের লোকাল মার্কেট ঘুরে দেখা, মন্দির ও মহাশ্মশান দর্শন, বর্তমানে মন্দির খোলা ও বন্ধের টাইম এবং লাইন দিয়ে পুজো দেওয়ার বিবরণ সহ একটা বাজেট ট্রিপের সম্পূর্ণ ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি আজকের পর্বে একদম কম খরচে তারা মায়ের তারাপীঠ দর্শন। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন সকাল আবার এসে হাজির হয়েছি আমি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে চললাম ভক্ত এবং ভক্তির সেই বিখ্যাত জায়গা তারাপীঠের উদ্দেশ্যে। আজকে এখান থেকে আমি সকালে যে ট্রেন ধরে আজকে জার্নি শুরু করব, সেইটা হচ্ছে সকাল 7:20 মা তারা এক্সপ্রেস, যে ট্রেনটা এখান থেকে ডেইলি চলাচল করে একদম রামপুরহাট পর্যন্ত। কিন্তু তার আগে এখান থেকে আমাকে টিকিট কাটতে হবে। কোনো একটা কারণবশত মোবাইলের টিকিট আজকে হচ্ছে কাজ করছে না ইউটিএস অ্যাপটা। আর সকালের যে টেম্পারেচার, আজকে কলকাতার ওয়েদার দেখুন, এখন হচ্ছে 27 ডিগ্রি। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 6:37। বর্তমানে টিকিটের কাউন্টারে এত মারাত্মক পরিমাণে ভিড়, মোবাইলের ইউটিএস অ্যাপ কাজ না করার কী যে সমস্যা। বিন্দাস সাতদিন মোবাইল থেকে কেটে নিতাম, টিকিটের কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছিল না, কিন্তু আজকে লাইনে দাঁড়িয়েই কাটতে হলো আমাদের। আজকে আমরা অনেক দিন পর একসাথে কিন্তু সবাই মিলে ট্রাভেল করছি। এইদিকে রয়েছে অমিতদা, তার সাথে এইদিকে রয়েছে পুলকদা। যেহেতু আজকে গ্রুপে যাচ্ছি বুঝতে পারছেন, আজকে ইচ্ছে আছে তারাপীঠে গিয়ে ওখানে আমরা একটা হোটেল নেবো বাজেটের মধ্যে। হোটেলের থেকে ওখানে আশপাশে কী কী দেখার জায়গা আছে সমস্ত জায়গাগুলো আর কি ঘুরে দেখবো। তার সাথে মন্দিরের বর্তমান পরিস্থিতি কী, কেমন কী লাইন পড়ে, কেমন কী নিয়ম, কোন সময় ওখানে গেলে খালি আমরা পুজো দিতে পারবো, সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো আপনাদের। আর এই যে মা তারা এক্সপ্রেস, এটা কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে আজকের ডেটে। মোটামুটি যদি 5 মিনিট কিংবা 10 মিনিট আগেও যদি চলে আসে যদি যায় না স্টেশনে, তাহলে আরামে সিট পাওয়া যায়। অধিকাংশ সিট দেখছি খালি আছে। এই ট্রেনে টোটাল হচ্ছে দেখলাম 4-5টা জেনারেল কোচ আছে, মানে টোটাল 5টার মতো জেনারেল কোচ আছে ট্রেনের একদম মানে শেষ ভাগে, মানে যেখান থেকে প্ল্যাটফর্ম শুরু হচ্ছে ওইদিকে রয়েছে 4টে, আর একদম প্রথম ভাগে ইঞ্জিনের পরে রয়েছে একটা কোচ। তো আমরা একদম চলে আসছি প্রথম ভাগে। এখানে দেখছি অনেকগুলো সিট কিন্তু খালি আছে। তো ফাইনালি একদম অন টাইমে 7:20 7 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু রওনা দিয়ে দিলাম আমরা। শিয়ালদহ স্টেশন ছাড়ার পর এই ট্রেনের প্রথম হল্ট রয়েছে সোজা একদম নৈহাটি জংশনে। তো আপনারা যারা নৈহাটি থেকে এই ট্রেনে ওঠার চেষ্টা করছেন, যারা ভাবছেন যে নৈহাটির ওপর দিয়ে তো ট্রেনটা যাচ্ছে, তো বেকার শিয়ালদহ এসে কী করবো, নৈহাটি থেকেই উঠে পড়বো। কিন্তু নৈহাটিতে গিয়ে এই ট্রেনের মাহলটা কিন্তু একদম পুরো পাল্টে যায়। ওই জায়গাতে এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে মারাত্মক মানুষ ওঠে না এই ট্রেনের মধ্যে, মানে এটা আমার গতবারের এক্সপিরিয়েন্স। মানে এর আগে যখন গিয়েছি আমি এই ট্রেনে করে, তখন আমি দেখেছি। আর জেনারেল কোচ ছাড়া এই ট্রেনের মধ্যে কিন্তু সেকেন্ড সিটিং কোচ রয়েছে বেশ কয়েকটা। এই মা তারা এক্সপ্রেস কিন্তু অনেক দিনের পুরনো একটা ট্রেন। দেখতে পাচ্ছেন ট্রেনের ভেতরে কন্ডিশনটা কিছুটা এইরকম। পাশে এখানে আছে বেসিন, তার সাথে আয়না আছে, এখানে বাথরুমের ফ্যাসিলিটি আছে। কিন্তু বাথরুমের ভেতরগুলো দেখাচ্ছি না, যেহেতু জেনারেল কোচ বুঝতেই পারছেন একটু মানে নোংরাই হয়, যতই হচ্ছে ভালো কোচ হোক না কেন। এই ট্রেন শিয়ালদহ থেকে রামপুরহাটের মধ্যে সপ্তাহে প্রতিদিনই চলাচল করে। শিয়ালদহ থেকে তারাপীঠ যাওয়ার জন্য এই ট্রেনে দুটো অপশন রয়েছে। প্রথমত তারাপীঠ রোড স্টেশন, দ্বিতীয়ত এই ট্রেনের শেষ হল্ট রামপুরহাট জংশন। শিয়ালদহ থেকে রামপুরহাটের মাঝে এই ট্রেন কভার করে 226 কিলোমিটার জার্নি এবং পৌঁছতে সময় নেয় 4 ঘন্টা 35 মিনিট। এই ট্রেন লং ডিস্টেন্সের না হওয়ায় এই ট্রেনের মধ্যে প্যান্ট্রি কারের সুবিধে নেই। যা কিছু খাবার দাবার সব কিছু মেলে, সব কিছু স্টেশন থেকে ওঠা লোকাল বিক্রেতাদের।
শিয়ালদহ থেকে প্রথম স্টেশন নৈহাটি পৌঁছানোর আগে আমরা পার করলাম 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। নৈহাটি গিয়ে যখন আমরা পৌঁছেছিলাম তখন ঘড়ি কাটায় সকাল 8টা। নির্ধারিত সময়ের থেকে মাত্র 1 মিনিট লেট করে আমরা প্রবেশ করেছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু যেটা আশা করেছিলাম তার তুলনায় আজকের অনেকটাই ভিড় কম। এর কারণটা হয়তো হতে পারে সামনের বাংলা ইলেকশন কিংবা বাংলা বছরের শেষ দিনের জন্য। এরপর নৈহাটি থেকে রামপুরহাট পর্যন্ত এখনও 7টা স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। এর পরবর্তী স্টেশন আসতে চলেছে 8:30 ব্যান্ডেল জংশন। মাঝে রয়েছে মাত্র 3টে ইন্টারমিডিয়েট স্টেশন এবং তারপরে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে 9:22 বর্ধমান জংশন, তারপর গুসকারা, বোলপুর শান্তিনিকেতন, প্রান্তিক, সাঁইথিয়া, তারাপীঠ রোড এবং অবশেষে রামপুরহাট জংশন। আর একটা জিনিস তো বলাই হয়নি, শিয়ালদহ স্টেশন ছাড়ার পর দমদম জংশন পার করে একদম রামপুরহাট জংশনের মাঝে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 49 কিলোমিটার পার ঘন্টা এবং ম্যাক্স স্পিড 110 কিলোমিটার পার ঘন্টা। এখন এই মুহূর্তে ঘড়ি কাটায় 11:41। এখন আমরা ফাইনালি কিন্তু নেমে পড়েছি। এটা হচ্ছে তারাপীঠ রোড স্টেশন। আমরা কিন্তু রামপুরহাটে নামলাম না, কারণ 11:12 নামার কথা ছিল রামপুরহাট জাংশনে। তার জায়গায় ট্রেন দেখছি অলরেডি অনেকটা কিন্তু লেট করে দিয়েছে, মানে 11:30 কিন্তু পার করে গেছে। এখন এখান থেকে আমরা যদি রামপুরহাট যাই এখনও 40 মিনিট সময় লাগবে। তারপর রামপুরহাট পৌঁছে ওখান থেকে আবার টোটো, অটো কিংবা ম্যাজিক ভ্যান নিয়ে আমাদেরকে আবার যেতে হবে একদম তারাপীঠ মন্দিরের সামনাসামনি, মানে যেখানে হোটেলগুলো আর কি আছে, যেখানে আমরা হোটেল নেবো আজকে থাকবো, সেই জায়গাতে অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য আমরা এই জায়গায় নিয়ে পড়লাম। এখান থেকে স্টেশনের বাইরে বেরোলেই এই জায়গা থেকে রয়েছে টোটোর অপশান, অটোর অপশান, যেগুলোতে করে একদম খুব কম সময়ে মানে যেই টাইমে আমরা রামপুরহাট হয়ে আমরা পৌঁছতাম তারাপীঠে, কিন্তু এই দিক থেকে তার আগেই কিন্তু আমরা পৌঁছে যাবো একদম তারাপীঠের মন্দিরের সামনাসামনি পর্যন্ত। এই মাত্রা এক্সপ্রেস আসলে এই একটা ফ্যাসিলিটি রয়েছে, যদি ট্রেন লেট হয় তাহলে এটা হচ্ছে যে ফার্স্ট অপশান, এখানে নেমে এখান থেকে চলে যেতে পারেন। আর তাছাড়া যদি রামপুরহাট যদি নামতে চান, যে যার ইচ্ছে যে যার চয়েস। তবে একটা জিনিস বলবো, এই তারাপীঠ রোড স্টেশনের থেকে রামপুরহাটে চলে গেলে ওখান থেকে প্রচুর অপশান রয়েছে যাওয়ার জন্য, মানে শেয়ারিংয়ের অপশানের ওখান থেকে শেষ নেই। এই স্টেশনে আসার পর গরম কী জিনিস সেটা পুরোপুরি ভুলেই গেছি। কত সুন্দর বাতাস চলছে দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এক্সিটটা, এইটাই হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা, যেটা পুরো একদম তারাপীঠের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। ডান দিকে এই দিক থেকে ওভারব্রিজ, এই ব্রিজ দিয়ে এই পারে পার হয়ে এই জায়গা দিয়ে বাইরে বেরোতে হয়। স্টেশনের বাইরে বেরোলেই দেখতে পাবেন এইরকম লাইন ধরে এখানে গাদা গাদা না সব টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে সব শেয়ারিংয়ে যায়, রিজার্ভেও যাওয়া যায়। এখান থেকে টোটোতে করে যদি মন্দিরের সামনে পর্যন্ত শেয়ারিংয়ে যাওয়া হয় সেখানে নিচ্ছে 40 টাকা করে জনপ্রতি। আর যদি রিজার্ভে যেতে চান এখান থেকে তাহলে 250 টাকা দিলে পুরো গাড়ি একদম রিজার্ভে নিয়ে চলে যাবে একদম মন্দিরের সামনে পর্যন্ত। এই স্টেশনে নেমে আমরা কিন্তু ভালো ডিসিশন নিয়েছি। এখান থেকে মাত্র মন্দির পর্যন্ত বলছে 8 কিলোমিটার ডিস্টেন্স, যেখানে পৌঁছতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট জোর জোর। কিন্তু আমরা যদি রামপুরহাট হয়ে যেতাম তাহলে 40 মিনিট তো আমাদের সময় এমনিই চলে যেত। তারপর ওখান থেকে আবার আমাদের গাড়ি ধরতে হতো, আবার মন্দিরে যেতে হতো, মানে 3 গুণ সময় বেশি লাগতো। আর এখানে যে জিনিসটা দেখলাম, এখানে বাইরে বেরোনোর পর এখান থেকে যাওয়ার জন্য শেয়ারিংয়ে প্রচুর অপশান রয়েছে। অনেক টোটো, অটো এখানে সব দাঁড়িয়ে থাকে। প্রথমে ভাবছিলাম হয়তো একটু দেরি করে বেরোলে হয়তো গাড়ি হয়তো পাবো না, বাইরে বেরিয়ে দেখলাম পুরো হচ্ছে অ্যাভেলেবেল। আর এই যে রাস্তাঘাট সেরকম খুব একটা খারাপ না, মোটামুটি ভালো রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন একদম সোজা সরল রাস্তা, আর তার সাথে এইরকম ফাঁকা মাঠে তো ঠান্ডা হাওয়া একটা রয়েছেই। মা তারার দর্শনের উদ্দেশ্যে এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের জুড়ি মেলা ভার। অল্প কিছু দূর এগিয়ে একটা রোড ব্যানারে লেখা রয়েছে ওয়েলকাম টু তারাপীঠ। এখান থেকে রাস্তাটা বিভৎস সুন্দর, পলিউশন ফ্রি সুন্দর সরল রাস্তা, আর দুই ধারে বিভিন্ন প্রকার সবুজের ছোঁয়া, যেগুলো গরমের মধ্যে চোখ ঠান্ডা করার সেরা মাধ্যম। তবে এই রাস্তায় একটা জিনিস মিস করা হয়, যে জিনিসটা আমরা রামপুরহাট স্টেশন থেকে যখন তারাপীঠ মন্দিরে আসি তখন আমরা দেখতে পাই। সেইটা হলো মেন রোডের ওপর তারাপীঠ মন্দিরের সুন্দর একখানা গেট, যেটা তারাপীঠ থেকে রামপুরহাট রোডের মধ্যেই তৈরি করে রাখা হয়েছে। তবে এই দৃশ্য আমাদের চোখে আসবে অবশ্য তারাপীঠ থেকে বাড়ি ফেরার পথে, কারণ ফেরার সময় ট্রেনের সিট পেতে হলে আমাদের পৌঁছতে হবে তারাপীঠ থেকে রামপুরহাট জংশনে। সেটা কলকাতার দিকেই হোক কিংবা নর্থ বেঙ্গলের দিকেই হোক না কেন। কিছু দূর এগিয়ে আসার পর নজরে আসলো একটা সুন্দর বিশাল ভোলে বাবার সদ্য নির্মিত হওয়া একটা শিবলিঙ্গ, যেটা ক্রস করেই আমরা পৌঁছে গেলাম তারাপীঠের মা তারা সরণির সামনে একদম আসল জায়গায়। এখন আমরা এসে নেমে পড়লাম তারা মা সরণির একদম সামনে।
এখানে আসার জন্য কিন্তু একটা অপশান আছে, সেটা হচ্ছে কলকাতা থেকে সরাসরি এই তারাপীঠ পর্যন্ত বাসের অপশান। এই যে দেখছেন এইটা হচ্ছে আমাদের স্টেট বাস, কিন্তু কলকাতা থেকে এত দূর জার্নি করে এই গরমের মধ্যে এরকম বাসে করে আসার থেকে বলবো না আসা ভালো, ট্রেনে করে সব থেকে ভালো অপশান। এখানে তো চলে আসলাম, এরপর সব থেকে কঠিন কাজ হচ্ছে যে এখানে এসে একটা হোটেল খোঁজা, সেটাও একটা ভালো হোটেল। তো এমন একটা হোটেলে আজকে আমরা থাকবো যেখানে মানে কাপলরা থাকতে পারবেন, ফ্যামিলি থাকতে পারবেন, বন্ধু বান্ধবও থাকতে পারবেন, তার সাথে মন্দির থেকে খুব একটা বেশি দূরেও হবে না, একদম কাছাকাছির মধ্যে হবে। চলুন আগে রুমটা খুঁজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো আমরা খালি রুম খুঁজেছি, অবশেষে একটা রুম পেয়েছি একদম রোড সাইডে। বিল্ডিংয়ের নামটা বলবো আপনাদের পরে, তার আগে রুমটা দেখাই। এটা হচ্ছে রুম নাম্বার 26। এই রুমটা হচ্ছে এসি রুম প্লাস নন এসি রুম, চাইলে এসিতেও নিতে পারবেন কিংবা নন এসিতেও নিতে পারবেন। পাশে এখানে লাগানো রয়েছে একটা সুন্দর একটা এসি, এইদিকে একটা উইন্ডো আছে, আর তার সাথে দেখুন একটা বড় সাইজের একটা বেড, যেখানে 3টে মানুষ আরামে ঘুমোতে পারবে। এখানে কিন্তু এরকম কম্বল দিয়ে রেখেছে, মানে ব্ল্যাঙ্কেট। কিন্তু যেহেতু গরমের সময় আসছে এই জিনিসটা তো লাগবেই না, তো এসিতে নিলে অবশ্যই কম্বলগুলো লাগবে। এইদিকে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মিরর রয়েছে, এখানে একটা ছোট্ট একটা এলইডি দেওয়া রয়েছে, চার্জিংয়ের জন্য এখানে পয়েন্ট রয়েছে, তার সাথে এখানে পাশে এখানে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে ছোট্ট একটা এরকম টেবিল, যেখানে অ্যাস্ট্রে থেকে কাঁচের গ্লাস, জলের জগ সব কিছু দেওয়া রয়েছে। পাশে রয়েছে দেখুন সুন্দর একটা বাথরুম, বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন স্টাইলের একটা কোমর দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, ওপরে গিজার রয়েছে। তাছাড়া রুমের মধ্যে রয়েছে ছোট্ট একটা এরকম সোফা, যেখানে বসে ওই হালকা একটু গল্পগুজব করা যাবে আর কি। তো এছাড়া আর দেখাবার মতো তেমন কিছু নেই। এখানে একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার জন্য, আর তাছাড়া উপরে ফল সিলিং দেওয়া আছে, যার জন্য এই রুমটা যদি নন এসিতে যদি নেন না, তাহলেও কিন্তু সেই রকম পরিমাণে কিন্তু গরম হয় না। এইবারে আসি এই রুমের প্রাইস কত। এই রুমটা আপনারা যদি নন এসিতে নিতে যান, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 700 টাকা। এটা পুরো রুমের খরচ, পার হেড কিন্তু নয়। আর যদি এই রুমটাই এসিতে নেওয়া হয় তাহলে তার খরচ 1200 টাকা। আর এই যে হোটেলটা যেখানে আমরা এসে উঠেছি, সেখানে কিন্তু ফিক্সড প্রাইস, এখানে বার্গারিং করে কোনো লাভ হয়নি, যেটা সত্যি কথা আপনাদেরকে বলে দিচ্ছি আগে থেকে। এইটা হচ্ছে যে দেখুন হোটেলের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, আর তার সাথে হোটেলের নাম হচ্ছে সন্দীপ লজ। এখানে মাত্র 250 টাকা থেকে রুম শুরু হয় এবং শেষ হয় 1200 টাকায় গিয়ে, মানে 250 টাকা থেকে নন এসি শুরু হয় এবং এসি রুম 1100 টাকা 1200 টাকাতে গিয়ে শেষ হয়। তো যখন আপনারা আসবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু কথাবার্তা বলে নিতে পারেন। আর ফোন করে আসার থেকে বলবো এখানে এসে সব থেকে কিন্তু রুম নেওয়া ভালো। তবুও আপনাদেরকে দেখুন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লের ওপর এবং ডিসক্রিপশনের মধ্যে, প্রয়োজনে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন। যেহেতু আমাদের হোটেল খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছে এবং দুপুর 2টো বাজবে হয়ে গেছে, সেই জন্য এই গরমের মধ্যে বাইরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে যাইনি, কারণ বাইরে এখন মারাত্মক পরিমাণে গরম। আমরা জোম্যাটো থেকে অনলাইনে হচ্ছে খাবার নিয়ে নিয়েছি। তো যেহেতু আমরা প্রথম দিন আসছি এখানে, তো সেই জন্য আমরা ভেজ বিরিয়ানি খাচ্ছি। তো ভেজ বিরিয়ানি হচ্ছে জোম্যাটোতে 90 টাকা করে নিচ্ছে, যেখানে দেখবেন এইরকম প্লেটে করে বিরিয়ানি দেওয়া হয়েছে। এর মধ্যে খুলে দেখেছিলাম জাস্ট একটা আলু আছে আর তার সাথে বিরিয়ানি আছে, মানে ভেজ বিরিয়ানি যেমন হয় আর কি। আর তার সাথে এখানে এরকম একটা করে প্লাস্টিকে সবাইকে একটা করে স্যালাড দিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্য আলাদা করে কোনো প্লেট দেয়নি। আপনারা যদি চান, এখানে হোটেল থেকে নিচে বেরোলেই রাস্তার উভয় সাইডে গাদাখানেক দেখবেন খাওয়ার জন্য না ছোট ছোট রেস্টুরেন্ট এবং খাবারের জন্য হোটেল রয়েছে, যেখানে 70 টাকা থেকে 100 টাকার মধ্যে মানে ভেজ খাবার দাবার, তার সাথে মাছ ভাত ইত্যাদি সব কিছু পাওয়া যায়। তো এটা যে যার ইচ্ছে, আমরা তো দুপুরবেলা এখানেই খেয়ে নিচ্ছি। গতকাল বাড়ি থেকে বেরোনোর আগে রাত্রে তো একদমই ঘুম হয়নি, সেই জন্য আজকে সেই যে দুপুরে ঘুমিয়েছি একদম বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। তো এখন আর কিছু করার উপায় নেই, এখন সেই জন্য একদম ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি সোজা এখন মন্দিরের দিকে। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে না এখানে আশেপাশে দেখবেন প্রচুর খাবারের দোকান আছে, বিকেলের সময় কিংবা সন্ধ্যের সময় কিংবা সকালের সময় হোক না কেন, এখানে খাবারের জিনিসের অভাব নেই। এখানে বাঙালির মুড়ি থেকে সব কিছু পাওয়া যায় এখানে, সব কিছু। আর তারাপীঠ এই যে জায়গাটা আছে টোটালি হচ্ছে যে এখানে আমিষের জায়গা, মানে এখানে নিরামিষ খাবারও যেমন পাওয়া যায়, তার সাথে এখানে আমিষও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে সমস্ত দোকানপাটগুলো দেখছেন সব এখানে আমিষ রয়েছে। আর দেখুন সন্ধ্যেবেলার সময় এই জায়গাটা কতটা জমজমাট। এখানে সামনে এটা হচ্ছে তারামা শহর হচ্ছে মুখ্য গেট, যেখান দিয়ে যেতে হয় একদম মন্দিরের দিকে। এই জায়গাতে তারাপীঠে ঘুরতে আসলে এখানে একটা অমিতদের চায়ের দোকান আছে, যেখানে দেখবেন অমিতের চায়ের দোকানগুলো লেখা আছে। এই জায়গাটাতে প্রত্যেকবার যখন আমরা আসি এখানেই আমরা চা খাই, তাই তো নাকি অমিতদা? বলছি দোকানটা কবে নিলে তুমি একটু বলবে? নাম আমার সাথে ম্যাচ করছে, বাট দোকানটা আমার না। তো চা আমরা তারাপীঠে আসতে এই দোকানটা অবশ্যই চা খাবো। মানে যেখান থেকে আমরা বেরিয়েছি ওই যে তারামা সরণির যে গেটটা যে আছে, ওখানে না গিয়ে বাম দিকে রাস্তার ধারেই দেখবেন এখানে অনেক খাবারের দোকান আছে। আর সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে তারাপীঠে ঘুরতে এসে, এখানে খাবারের জন্য এত রকম দোকানের এখানে অপশন রয়েছে, মানে দীঘা পুরী আর এই জায়গা একদমই আলাদা। এখানে একদম কম বাজেটে বাঙালি খাবার যেগুলোকে বলে সেই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে চিকেন বলুন, মাটন বলুন, যে কোনো জিনিস এখানে চাইলে আপনারা রান্না করিয়েও এখান থেকে নিয়ে যেতে পারবেন খাওয়ার জন্য। এই ফ্যাসিলিটি কিন্তু একমাত্র এই তারাপীঠে সব থেকে বেশি পরিমাণে রয়েছে। তারামায়ের মন্দিরে প্রবেশ করার মুখ্য রাস্তা হলো এই তারামা সরণির গেটখানা।
এখান থেকে খুব জোর হলে 3 মিনিট থেকে 4 মিনিট সময় লাগতে পারে পায়ে হেঁটে একদম মন্দিরের সামনে পৌঁছতে, কিন্তু যদি রাস্তা খালি থাকে। এই রাস্তায় রয়েছে অজস্র খাওয়ার জন্য হোটেল, দোকান ইত্যাদি। এক কথায় এই জমজমাট রোডটাই হলো তারাপীঠের কেনাকাটার আসল মার্কেট, যেটা সারা বছরের যে কোনো সময় এখানে আসলে এইরকমই জমজমাট একটা ভিড় লক্ষ্য করা যায়। এই তারাপীঠের বিখ্যাত মিষ্টান্নের মধ্যে অন্যতম এখানের লোকাল প্যাড়া, যেটা এখানে আসলে অবশ্যই কিনতে ভুলবেন না, যেটা এই রাস্তার ফুটপাতে এবং স্টক মিষ্টির দোকানে প্রচুর পরিমাণে চোখের সামনে তৈরি হতেও দেখতে পাওয়া যায়, যার দাম 350 টাকা থেকে 500 টাকা কেজি কোয়ালিটি অনুযায়ী বিক্রি হয়। এছাড়া এখানে রয়েছে অফুরন্ত কেনাকাটার জন্য অজস্র দোকান। এই গলির ঠিক ঠিক করা মানুষের ভিড়ে আলোয় ঝলমলে এই মার্কেটে যতই জিনিসের নাম নেব ততই কম পড়বে। এই গলির চারিপাশে শোরগোলের মধ্যে বাতাসে ভেসে বেড়ায় ভক্তির গন্ধ। এই অল্প ডিস্টেন্সের রাস্তায় ডান পাশে অনেকগুলো রাস্তা একদম চলে গেছে মহাশ্মশানের উদ্দেশ্যে। তবে মহাশ্মশানে যাওয়া হবে পরে, তার আগে এখন আমরা ঘুরে দেখব তারাপীঠের মন্দির এবং রাতের পরিবেশের সৌন্দর্য। অত্যাধিক ভিড়ের জন্য মন্দিরের সামনে গিয়ে যখন পৌঁছালাম তখন প্রায় ঘড়ি কাঁটাতে আমার সময় লেগে গেছে 10 মিনিটের মতো। এখনের সময় ঘড়ি কাটায় রাত্রি 8টা। এখনের সময় আপনাদেরকে মন্দিরের সামনে ভিড়টা দেখাচ্ছি, খালি দেখুন এত পরিমাণে মানুষের ভিড়। যারা সন্ধ্যেবেলার সময় এখানে এসে পুজো দেওয়ার কথা ভাবছেন, শনিবার মঙ্গলবার হলে তাহলে বলবো টোটালি ভুলেই যান। হোটেল থেকে খুব ভোর মানে 3:30 থেকে 4টের মধ্যে যদি এই জায়গায় চলে আসেন, এই জায়গায় কিন্তু মন্দিরের গেট খুলে দেওয়া হয় মানে 4টের একটু আগে। তো ওই সময় যদি লাইন দিতে পারেন তাহলে কিন্তু খুব কম টাইমে 2 ঘন্টার মধ্যে পুজো দিতে পারবেন। আর তাছাড়া সন্ধ্যের এই সময় যদি আসেন এখানে তাহলে এত পরিমাণে লাইন পড়ে যায়, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, মানে কোনো গ্যারান্টি নেই যে কখন মন্দিরে পুজো দিতে পারবেন আপনারা। আর এই জায়গাতে আসার পরে এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর এখানে দোকান দেখতে পেয়ে যাবেন, যেখানে দেখতে পাবেন এইরকম পুজো ডালি, ফুল, মালা, পেড়া সব কিছু কিন্তু এই জায়গায় পাওয়া যায়। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন কী পরিমাণে মারাত্মক ভিড় দেখুন, মানে সিঁড়ির ধাপ দেখতেই পাওয়া যাচ্ছে না। আর এই যে গেটটা আছে এটা হচ্ছে 1 নম্বর গেট, যেটাকে আমরা মুখ্যদ্বার বলে থাকি। এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে বাইরে কিন্তু জুতো খুলে রেখে তারপর ভেতরে যেতে হয়। জুতো জমা দেওয়ার কাউন্টার দেখুন পাশে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে। মাত্র 3 টাকা করে নেওয়া হয় 1 জোড়া জুতোর জন্য। তো এখানে আমরা সবাই জুতো রেখে দিয়েছি। আর এই যে গেটটা আছে, এই গেটের একটা নাম আছে, এটা হচ্ছে 10 পাউটি দুয়ার। চলুন এখান থেকে ভেতরের দিকে যাই, ওখানে গিয়ে কত মানুষের ভিড় আছে, ওখানে ভেতরের পরিবেশটা কেমন রাতের এই সময় সেটা দেখাবো আপনাদের। এখানে রাত্রি 9টা একবার যেই বেজে গেছে না, এখানে কি করেছে যতগুলো গেট ছিল প্রত্যেকটা গেট হচ্ছে বন্ধ করে দিয়েছে। তো আমাদের যে জুতো খোলা ছিল সেইটা হচ্ছে প্রথম মানে 1 নম্বর গেটের দিকে। এখন আবার পেছনের দিকে দিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে ওই জায়গায়। খালি পায়ে যাচ্ছি, বুঝতে পারছেন এই রাস্তা দিয়ে। মানে একবার রাত্রি যদি 9টা বেজে যায় তারপর ভেতরে কাউকে এন্ট্রি করতে দেওয়া হয় না, এমনকি যারা ভেতরে থাকে তাদেরকে পেছনের গেট দিয়ে বার করে দেওয়া হয় বাইরে। একদম মন্দিরের গেটের বাইরেই মাটির হাঁড়ির চা আমরা খাচ্ছি, মাটির এরকম কাপে করে, অদ্ভুত টেস্ট। এখানে আসলে কিন্তু ট্রাই করতে পারেন, 10 টাকা করে নর্মাল প্রাইস। মন্দিরে প্রবেশ করার যে 1 নম্বর এন্ট্রি গেট আছে, ওই গেটের সোজা একটা রাস্তা চলে গেছে একদম সোজা। এই রাস্তা চলে গেছে একদম মহাশ্মশানের দিকে, মানে তারামা সরণির যে রাস্তা আছে ওখান থেকে ভেতরে ঢুকে ডান দিক থেকে একাধিক রাস্তা রয়েছে, যেই সব রাস্তা দিয়ে মহাশ্মশানের দিকে যাওয়া যায়। কিন্তু যদি মন্দিরে ভিজিট করেন তো এখান থেকে সব থেকে শর্টকাট রাস্তা হচ্ছে এটাই। তো রাতের সময় ভেতরটা অন্ধকার, ওখানে আদৌ জানি না ওখানে গিয়ে কিছু দেখাতে পারবো কি না। এই জায়গাতে আসার পরে দেখবেন সোজা যে রাস্তাটা চলে গেছে না, এটা সোজা সাধক বামাখ্যাপার যে স্নানের যে ঘাট আছে সেই দিকে যাওয়ার রাস্তা। আর ডান দিকের এই যে রাস্তাটা, এটা মহাশ্মশানের ভেতর দিয়ে একদম চলে গেছে মার্কেটের শেষ প্রান্তে। অনেকেই হয়তো ভাববেন রাতের সময় মহাশ্মশানে ভয় করে না। আসল সত্য এটাই, এখানে কোনো ভয় নেই।
আসলে মহাশ্মশান হলো সবথেকে পবিত্র জায়গা। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। এখানের শ্মশানেই নাকি শোনা যায় সাধক বামাখ্যাপা তারা মায়ের দর্শন পেয়েছিলেন। এই মহাশ্মশান তন্ত্র সাধনার দিক থেকে ভারতবর্ষের মধ্যে এক অন্যতম স্থান অধিকার করেছে। এখানে সাধক বামাখ্যাপার একটা পবিত্র সমাধিস্থলও রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মানুষদের জাঁকজমক করে পুজো এবং প্রার্থনা করতে দেখতে পাওয়া যায়। এছাড়াও এই মহাশ্মশানের আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে তন্ত্র সাধনার মতো অলৌকিক কার্যকলাপও দেখতে পাওয়া যায়। বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে আমরা এবার ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই রোড সাইডের হোটেল থেকে খাবার নিয়ে চলে যাই হোটেল রুমের দিকে, এবং তারই সাথে শেষ করলাম তারাপীঠে আমার প্রথম দিন। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখনোর সময় ঘড়ির কাঁটা সকাল হচ্ছে 6টা। এখনোর সময় দেখতে পাচ্ছেন তারাপীঠের যে রাস্তাঘাট কিছুটা এই ধরনের, মানে ভিড় তো আছে, কিন্তু রাতে যেরকম ভিড় ছিল সেই রকম ভিড়টা কিন্তু নেই। মানে একটা ঠান্ডা ওয়েদার, একটা সকালের সময় বেশ ভালোই লাগছে। আর সকালের সময় এখন প্রচুর মানুষ এখন আসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে পুজো দিতে গেলে সব থেকে ভালো সময় যদি রাত থেকে যদি আসা হয়, মানে ভোর 4টের আশপাশ যদি এখানে আসা হয়, তা না হলে অনেকটা কিন্তু লাইন পড়ে যায়। আর আজকের দিনটা হচ্ছে সোমবার। এই সোমবারের দিন কতটা পরিমাণে ভিড় হয়, কোন জায়গা থেকে লাইন লাগছে, তো চলুন ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখাবো আপনাদের। আর তার আগে মন্দিরে পুজো দেওয়ার জন্য সব কিছু কিন্তু ওই ডালা যেগুলো বলছিলাম কালকে রাত্রে আপনাদের, একদম মন্দিরের গেটের বাইরে এই জায়গা থেকে পাওয়া যায়। আর যদি আপনারা জুতো যদি রাখতে চান, তাহলে যেখান থেকে ডালা মোটামুটি নেবেন এখানে, সেখানেই রাখার ব্যবস্থা রয়েছে একদম পুরো ফ্রিতে। আর তাছাড়া মন্দিরের সামনে এখানেও রাখা যায়। এইবারে চলুন আপনাদের দেখাই এখানে কোন জায়গা থেকে লাইন দেওয়া শুরু হয়েছে আজকে সোমবারে। আপনারা যেই দিনই আসুন না কেন, লাইন কিন্তু সেম জায়গা থেকে পড়ে। মন্দিরের ভেতরে প্রবেশ করেই মন্দিরের বাম পাশ দিয়ে যে নেমে আসলাম, এখান দিয়ে আসার পর দেখবেন পাশে না এখানে একটা কুণ্ড রয়েছে, যেটা এখন বর্তমানে এখানে জল নেই। এইটা হচ্ছে জীবিত কুণ্ড। এখানে পাশ দিয়ে দেখুন এই জায়গা দিয়ে লাইন শুরু হয়েছে। এই লাইনটা একদম চলে গেছে একদম এঁকে বেঁকে এই পুকুরের একদম ওই প্রান্তে, একদম ওই কোণাতে। কম করে 300 থেকে 400 মানুষের ভিড় লেগে গেছে অলরেডি। মোটামুটি এখনের সময় যদি এখানে যদি এসে যদি লাইনে যদি দাঁড়ানো হয়, তাহলে এখান থেকে পুজো দিয়ে বাইরে বেরোতে কম করে সময় লাগতে পারে 4 ঘন্টার মতো। এখানে মন্দিরে দর্শনের জন্য দুই রকম কিন্তু লাইন লাগে। একটা হচ্ছে জেনারেল লাইন, যে লাইনটা আপনাদের দেখালাম, যেটা অনেক দূর থেকে মানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে এইভাবে পুজো দিতে হয়। আরেকটা আছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনটা শুরু হয় এই যে মন্দির আছে, মন্দিরের একদম ব্যাক সাইডে মানে বাম দিক থেকে ওই দিক থেকে ভিআইপি লাইনের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে মোটামুটি 500 টাকার আশপাশ হচ্ছে নেওয়া হয়। খুবই কম সময়ে একদম ভিআইপিভাবে দর্শন হচ্ছে, সুবিধা রয়েছে এখানে। আর তাছাড়া যদি আপনাদের হাতে যদি সময় কম থাকে, যদি এখানে আসতে যদি একটু লেট হয়ে যায়, তাহলে কিন্তু এই যে আটচালা আছে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে দাঁড়ালে এই জায়গা থেকেও কিন্তু মায়ের দর্শন পাওয়া যায়। কিন্তু তার জন্য একটা টাইম রয়েছে, সবসময় দেখা যায় না। মোটামুটি প্রত্যেক 15 মিনিটে একবার করে দর্শন এখান থেকে করতে পারা যাবে। আমিও দর্শন করেছি এখানে, কালকে রাত্রেও করেছিলাম, এখনও করলাম। তো যাই হোক, মোটামুটি তারাপীঠের মন্দিরের আশপাশটা আমার হচ্ছে ঘোরা হলো। ধীরে ধীরে যত বেলা বাড়ছে, এখানে মানুষের ভিড় এত পরিমাণে বাড়ছে না, দুপুরের সময় জায়গাটা পুরো একদম জাঁকজমক হয়ে যায়। আর চারিদিক থেকে ভেসে আসছে এখন ধরুন ঘণ্টা ধ্বনি, এরকম ঢাকের শব্দ, বাঁশি বাজছে, মানুষের শোরগোল, মানে জায়গাটা পুরো একদম জমজমাট বলা চলে সকালের সময়। মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে সব থেকে শান্তিপূর্ণ জায়গা হচ্ছে যে মহাশ্মশান, তার সাথে সাধক বামাখ্যাপার যে ওখানে সমাধিস্থলটা আছে না, সেই জায়গাটা। আর এখান থেকে ফিরে যাওয়ার সময় চাইলে এখান থেকে কিন্তু আপনারা এই তারাপীঠের প্রসিদ্ধ প্যারা কিনে নিয়ে যেতে পারেন। এখানে প্যারার দাম শুরু হয় মোটামুটি 360 টাকা থেকে কেজি, ওই 460 টাকাতে মোটামুটি গিয়ে শেষ হয় আর কি। কালকে জিজ্ঞেস করেছিলাম রাত্রে। তো চলুন এবার হোটেলের দিকে ফেরা যাক। এখন আমরা রুম থেকে চেক আউট করে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। এখান থেকে চেক আউটের সময় সকাল 11টা, কিন্তু আমরা একটু আগে রুম ছেড়ে দিচ্ছি, এখন হচ্ছে সকাল 10টা বাজে। কারণ এখান থেকে আমরা স্টেশনে যাব, যেতে একটা সময় লাগবে। তারপর ওখান থেকে গিয়ে ট্রেনের টিকিট কাটতে হবে,
যেহেতু টিকিট কাটা নেই আমাদের আগে থেকে, বাজেট ট্রিপ ছিল একদম, তো সেই জন্য আগেই বেরোলাম। আপনারা চাইলে এখান থেকে 11টার সময় বেরোতে পারেন। এই তারামা সরণির সামনে থেকে এখান থেকে প্রচুর কিন্তু গাড়ি পাওয়া যায় স্টেশনে যাওয়ার জন্য। এই যে দেখছেন এইদিকে সব লাইন ধরে সব টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই টোটোগুলো বিভিন্ন জায়গাতে যায়। মোটামুটি এখান থেকে শেয়ারিংয়েও যাওয়া যায়, রিজার্ভেও যাওয়া যায়। সামনে ওখান থেকে কিছু ম্যাজিক ভ্যান রয়েছে, তার সাথে ওখান থেকে অটো পাওয়া যায়, যেখান থেকে একদম কম প্রাইসে পৌঁছানো যায় একদম স্টেশন পর্যন্ত। তারাপীঠ থেকে এখন চলে আসলাম রামপুরহাট স্টেশনের সামনে। এখান পর্যন্ত আসতে আমাদের খরচ হয়েছে 50 টাকা করে। শেয়ারিংয়ে দুই রকমভাবে আসা যায়। আমরা এসেছি 50 টাকা, এটা হচ্ছে অটোতে। আর যদি ওই যে ম্যাজিক ভ্যানগুলো আছে ওতে যদি আসা হয়, ওতে 10 টাকা করে কমে যায়, মানে 40 টাকা দিয়ে এই জায়গাতে আসা যায়। আর এখানে এসে ট্রেন ধরার আগে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে পাশে বেশ কিছু দোকান রয়েছে একদম স্টেশনের পাশে, যেখানে বেশ কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে তেলে ভাজার দোকান, তার সাথে পাশে এখানে রয়েছে একটা ভোজনালয়। আজকে আমরা যে ট্রেনে করে আজকে জার্নি করছি সেটা হচ্ছে কুলিক এক্সপ্রেস। এখানে আসার সময় এসেছিলাম শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু ফিরে যাওয়ার সময় একদম চলে যাচ্ছি হাওড়া পর্যন্ত। আর এই ট্রেনে আমাদের টিকিট পড়ছে 90 টাকা করে জনপ্রতি। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, বাই বাই।